বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে। এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? ৭১-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়া কেরামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য না। এই সকল কারণে না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। মুসলমান, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, মরহুম আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই, মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো। কিন্তু যখন 111-এর সরকার আসলো, এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের অশ্রু ঝরেছে। একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন। আর ফরজ বিধান তো দূরের কথা, এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়। কোন জায়গায় আছি আমরা? বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন। আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব যে এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। পরিষ্কার? আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম ওলামাদের মধ্যেও কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন। হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার। টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করব, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং
আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা-4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শিরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ কি বললাম, 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তাওহীদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে এক বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি, এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব। মুসলমান প্রস্তুতি নাও। শহীদ আবু সাইদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই? মনে রাখবে, আবু সাইদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাইদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাইদ মরে নাই। আবু সাইদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে।
যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য 2000 মানুষের রক্ত দিতে পারে, 2000 মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, যদি 2 কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদ ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবে? আমরা আমাদের কথা যথাসময়ে বলে রাখলাম, কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ, সংবিধান সংস্কার হবে, মুসলমানদের 100 বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব।